হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারে একটা ক্লাস অলরেডি ফোর্থ সেমিস্টার একটা ক্লাস করেছি, সেটাকে এলপি মানে লিনিয়ার প্রোগ্রামিং পড়িয়েছিলাম সেখানে। তো যারা সেই ভিডিওটা দেখোনি, সেখানে আমি ফুল কনসেপ্ট পড়িয়েছি এবং কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে সেটা ব্যাপারটা বুঝিয়েছি। তো যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব ইউনিট 1-এর, সেটা কি ভেক্টরসের। এখানে তোমাদের নাম্বার আসবে কত? এখানে এই যে ইউনিট 1-এর দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে ভেক্টরস আর একটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল যেটা আছে 3D। তো এখানে টোটাল মার্ক আসবে 15। তো ভেক্টর থেকে আসবে তোমাদের 10, আর ইউনিট 1 থেকে টোটাল 15 আসবে, আর কিন্তু ভেক্টর থেকে আসবে 5, আর ওই যে 3D যেটা রয়েছে সেখান থেকে তোমাদের আসবে 10, তাহলে টোটাল 15। 5-এর মধ্যে আবার 1 মার্কের আসবে দুটো, আর 2 মার্কের আসবে একটা, আর 3 মার্কের আসবে একটা, দিয়ে টোটাল 5 মার্কের হবে তোমাদের। তাহলে ভেক্টরের মধ্যে আবার 3টে চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টার 3টে কী কী? সেই চ্যাপ্টার 3টে আমরা লিখি। 1 নম্বর হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিত, যেটাকে বাংলায় বলা হয় ভেক্টর বীজগণিত। তারপরে 2 নম্বরে রয়েছে আমাদের ভেক্টর ডট প্রোডাক্ট, ভেক্টর ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট, ভেক্টর ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। এটা বাংলাতে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টই বলে, DUCT, ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। আর 3 নম্বরে রয়েছে দিক কোসাইন এবং দিক অনুপাত, যেটা বাংলায় বলা হয় ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও। এটাকে বাংলায় বলা হয় দিক কোসাইন ও দিক অনুপাত। এগুলো আমাদের সিলেবাসে রয়েছে। তা আমরা আজকে ভেক্টর অ্যালজেব্রার যে ফুল কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টটা আমরা দেওয়ার চেষ্টা করব তোমাদের। আশা করি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। তাহলে আমরা স্টার্ট করি আজকে ভেক্টর অ্যালজেব্রার ফুল কনসেপ্ট, কী ডেফিনেশন রয়েছে এবং কিভাবে কি করলে গেলে আমরা পরবর্তীতে যে এক্সারসাইজের ম্যাথগুলো আছে সেগুলো খুব ইজিলি করতে পারবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি ভেক্টর অ্যালজেব্রা। তাহলে ভেক্টর অ্যালজেব্রা করার আগে আমরা ভেক্টর কাকে বলে সেটা আমরা দেখবো। এটা ক্লাস 11-এ তোমরা ফিজিক্সে পড়েছো ভেক্টর কী জিনিস, সেই সেম জিনিসই এখানে আছে। এখানে ম্যাথের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, ওখানে ফিজিক্সে বিভিন্ন আরও অঙ্ক ছিল, তোমরা আশা করি পড়েছো। তাহলে ভেক্টর কি? ভেক্টর হচ্ছে যে রাশির মান এবং দিক উভয় রয়েছে, তাহলে সেটাকে বলা হবে ভেক্টর। যেমন বেগের একটা মান রয়েছে, ধরো 5 কিমি পার ঘন্টা বেগে একটা ট্রেন চলছে, বা 100 কিলোমিটার পার ঘন্টা বেগে একটা ট্রেন চলছে, তাহলে বেগ হচ্ছে একটা ভেক্টর। কারণ কি এর মান আছে আর কোন দিকে চলছে, ধরো পূর্ব দিকে যাচ্ছে, কোনো সময় পশ্চিম দিকে যাচ্ছে, কোনো সময় উত্তর দিকে যাচ্ছে, তাহলে একটা দিক প্রকাশ করছে, তখন তাকে বলা হচ্ছে ভেক্টর। আর স্কেলার কাকে বলবে? শুধু যার মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তখন তাকে বলা হবে স্কেলার। যেমন হচ্ছে আয়তন, ভর, এগুলো তো কোনো দিক নাই। ভর কি? কোনো বস্তুর ভর, মানে যাকে আমরা ওজন বলি, 5 কিলো, 3 কিলো, 4 কিলো। এই যখন সবজি বাজারে কিনতে যাও তখন বলি না এটা ওজন করে দাও, অ্যাকচুয়ালি ওটা ভর বলে। ওজন আলাদা, ভর আলাদা, আমরা ফিজিক্সে পড়েছি। তো আমরা বাস্তবে যেটা মানে বলি সেটা ওজন বলি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা তো ওজন না, ওজন তো আলাদা, কিন্তু আমরা বলি। যাই হোক, সেটা এখন যদি তুমি বাজারে গিয়ে বলো 5 কিলো, আমাকে 5 কিলো ভর দেও, 5 কিলো ভরের একটা সবজি আলু দাও 5 কিলো ভরের, তাহলে কিছু বুঝতে পারবে না। তাহলে তুমি 5 কিলো ওজন করো বা মাপো বললে বুঝতে পারবে, যেটা আমাদের চলতি ভাষায়। কিন্তু ফিজিক্সের ভাষায় ভর আলাদা, ওজন আলাদা, সেদিকে যাচ্ছি না আমি। তাহলে ভর, আয়তন এগুলো হচ্ছে সরল রাশি, আর ভেক্টর রাশি কি? যে রাশির মান এবং দিক উভয় রয়েছে তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। যেমন আমরা বললাম বেগ, সরণ, ত্বরণ, এগুলো সব ভেক্টর রাশি। তাহলে কোনো একটা ধরো একটা AB দুটো পয়েন্ট আছে, তাহলে এই সরলরেখা ডিরেকশন হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে যাচ্ছে। এই পয়েন্টটাকে দিক থেকে যালে এই ভেক্টরটাকে প্রকাশ করা হয় A, তাহলে AB ভেক্টরকে আমরা A আকারে প্রকাশ করতে পারি, এটা প্রকাশের চিহ্ন। এবার কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনের মাধ্যমে আমরা আরও এক্সট্রা কিছু জানবো। তো চলো সেই ডেফিনেশনগুলো দেখি। আমরা কি লিখলাম? সাম ইম্পর্টেন্ট ডেফিনেশন। তাহলে প্রথমে 1 নম্বর ডেফিনেশন হচ্ছে শূন্য ভেক্টর। বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, বা এটাকে বলা হয় নাল
অর জিরো ভেক্টর, জিরো ভেক্টর। তাহলে কোনো ভেক্টরের মান যদি জিরো দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে জিরো ভেক্টর বলবে। যেমন এটা একটা জিরো ভেক্টর। তাহলে জিরো ভেক্টর আমরা অঙ্কতে ইউজ হতে পারে, কোনো একটা ডট প্রোডাক্ট জিরো হতে পারে, ক্রস প্রোডাক্ট জিরো হতে পারে। জিরো ভেক্টরকে জিরো এইভাবে মাথায় ভেক্টরকে আমরা মাথায় আরও দিয়ে ডিনোট করব, তাহলে এটাকে বলা হবে জিরো ভেক্টর। এবার একক ভেক্টর, 2 নম্বরে আছে একক ভেক্টর, একক ভেক্টর বা ইংলিশে এটাকে বলা হয় ইউনিট ভেক্টর। ইংলিশ টার্মটাও মনে রাখবে, যেটা পরবর্তীতে তোমাদের যেই মেন বা ডাব্লিউবিজিএই যেটা দিবে তাদের জন্য সুবিধা হবে, তাহলে ইংলিশ টার্মটাও তোমরা খেয়াল রাখবে। ইউনিট ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের মান 1, মান এগুলো ডেফিনেশন আসে না সাধারণত, জাস্ট জানার জন্য আমি বলছি, এগুলো ডেফিনেশন তোমাদের পরীক্ষায় আসবে না। তাহলে যে ভেক্টরের মান 1 তাহলে তাকে বলা হবে ইউনিট ভেক্টর। আর ইউনিট ভেক্টর এ ক্যাপ দিয়ে প্রকাশ করি। এই ইউনিট ভেক্টর বের করার প্রসেস কি? এ ভেক্টর তার মডুলাস ভেক্টর বের করবো। মডুলাস ভেক্টর বের করারও প্রসেস রয়েছে, সেটা আমরা পরবর্তীতে জানবো। আগে আমরা এটা ফর্মুলা, ইউনিট ভেক্টরের ফর্মুলা এটা মনে রাখবো, এটা আমাদের ইউজ হবে। এ ক্যাপ ইউনিট ভেক্টরকে বলা হয় এই মাথায় এইভাবে চিহ্ন, মানে এটাকে বলা হয় ক্যাপ। তাহলে এ ক্যাপ ইজ ইকুয়াল টু এ ভেক্টর বাই মডুলাস অফ সেই ভেক্টরের মডুলাস, তাহলে সেটাকে বলা হবে ইউনিট ভেক্টর। আর এর মান যদি 1 হয়ে যায় তখন এর মান 1, ইউনিট ভেক্টরের মান কত? সবসময় কত? 1। তাহলে ইউনিট ভেক্টরের মান সবসময় 1 বলে মনে রাখবে। 3 নম্বর রয়েছে আমাদের, এটা 2। 3 নম্বরে রয়েছে আমাদের সমান ভেক্টর, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর। তাহলে ইকুয়াল ভেক্টর কাকে বলে? যদি কোনো ভেক্টরের মান ও দিক উভয় সমান হয়ে যায় তখন তাকে ইকুয়াল ভেক্টর বলবে। এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর নিলাম, তাহলে এদের যদি মানের দিক যদি সমান হয়ে যায় তখন তাকে বলা হবে ইকুয়াল ভেক্টর। যেমন এ বি একটা ভেক্টর নিলাম আর সি ডি একটা ভেক্টর নিলাম, তাহলে এই ভেক্টরটাকে যদি এ দিয়ে ডিনোট করি আর এই ভেক্টরটাকে ডিনোট করি, এদের মান দেখো এখান থেকে এইটুকুটা আর এখান থেকে এইটুকুকে সেম ডিস্টেন্স নিলাম, তাহলে মান এবং দিক দেখো একই দিকে যাচ্ছে, তাই জন্য এরা ইকুয়াল ভেক্টর হবে। তাহলে ইকুয়াল ভেক্টর পড়লাম। এবার ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, 4 নম্বর হচ্ছে ঋণাত্মক। এগুলো কেন জানছি? এগুলো জানলে আমাদের যেটা কি বলে কোশ্চেন করতে গিয়ে আমাদের সুবিধা হবে, কিন্তু এগুলো ডেফিনেশন আসে না, তাই আমি অত ডেফিনেশনে যাব না, জাস্ট আমরা বুঝবো ব্যাপারটা কি বলছে। তাহলে ঋণাত্মক ভেক্টর বা অপোজিট বিপরীত ভেক্টর, ইংলিশে এটাকে বলা হয় অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর কি? যে কোনো একটা ভেক্টরের দিক এ বি যদি এই দিকে যায়, ধরো একটা ভেক্টর এই দিকে যাচ্ছে এ আর বি, তাহলে তার অপোজিট ভেক্টর হয়ে যাবে এইদিকে বি এ, তাহলে অপোজিট দিকে যাবে। তাহলে কোনো একটা ভেক্টর ওই দিকে যাচ্ছে, তাহলে তার অপোজিটে কী হবে? অপোজিট মানে এই উল্টো দিকে আসা, তোমার অপোজিট মানে তোমার উল্টো, তাহলে অপোজিট মানে বিপরীত, তাহলে সেটাকে বলে বিপরীত ভেক্টর। তাহলে এ ভেক্টর এরা দুটো মাইনাসের ইকুয়াল হবে, এ বি ইজ ইকুয়াল টু বি এ, তাহলে বি এর দিক দিয়ে যাবে, কারণ এটা উল্টে গেছে, দেখো দিকটা বি এর দিকে চলে গেছে, তাই জন্য এখানে একটা মাইনাস চলে এসেছে। তাহলে এইভাবে এটাকে ডিনোট করা হয়। অ্যাকচুয়ালি মানে এদের এ বি আর ই দেখো এই দুটোর মান সমান কিন্তু দিকটা আলাদা, তাই এরা বিপরীত ভেক্টর বলা হবে। এদের মান সমান কিন্তু দিকটা আলাদা। এখানে কি ছিল? মান এবং দিক উভয় সমান, তখন বলা ছিল সমান বা ইকুয়াল ভেক্টর। আর ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর কখন বলবো? যাদের মান সমান কিন্তু দিকটা আলাদা, তখন তাকে বলবো অভিমুখ বা দিকটা আলাদা, তখন তাকে বলবো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর, বা এটাকে বলা হয় নেগেটিভ অর অপোজিট ভেক্টর। ইংলিশে বলা হয় নেগেটিভ আর অপোজিট ভেক্টর। এর 5 নম্বরে আমরা আসবো সদৃশ্য ও অসদৃশ্য ভেক্টর বা লাইক এবং আনলাইক ভেক্টর। চলো সেটা দেখি। দেখ এবার আমরা আসবো সদৃশ ও অসদৃশ ভেক্টর বা বলা হয় লাইক এবং আনলাইক ভেক্টর। যা দিক একই, মান একই হতে পারে নাও পারে। সদৃশ্য ভেক্টর কাকে বলবো? যার দিক একই কিন্তু মান একই হতে ও পারে নাও পারে। যারা বুঝতে পারবে না তাদের জন্য আমরা বলে দিচ্ছি। সদৃশ্য ভেক্টর কাকে বলবো? যার দিকটা একই, মানে একই দিকে যাবে কিন্তু মানটা বিপরীত হতে পারে না পারে। যেমন এ বি একটা ভেক্টর, এদের আর সি ডি একটা ভেক্টর নিলাম, এদের দিক একই কিন্তু এই ভেক্টরের মান দুটো আলাদা। এটা ধরো যদি 3 হয় তাহলে এটা হয়ে যাবে 5, তাহলে এদের মান আলাদা কিন্তু একই দিকে যাচ্ছে, তাহলে এরকম ভেক্টরকে বলবো সদৃশ্য ভেক্টর। আর যদি তাদের দিক আর মান সমানও হতে পারে, এ বি ই এফ জি এইচ, তাহলে এইরকম যদি থাকে তাদের দিকও একই, মানও একই, তাহলে সেটাও সদৃশ্য ভেক্টর হবে। আর যদি দিক একই থাকলে, মোটা কথা হচ্ছে দিক একই দিকে থাকলে সেটা সদৃশ্য ভেক্টর। আর অসদৃশ্য কাকে বলবো? তাদের দিকটা আলাদা, মানে এ বি যদি এদিকে যায় তাহলে বি এ এদিকে, এ বি মানে বি এটা এদিকে আসবে, এ বি যদি এদিকে যায় তাহলে এটা বি এ না দিয়ে সি ডি যদি লিখি তাহলে একটা এদিকে গেলে একটা উল্টো দিকে আসবে, তখন তাকে বলা হবে অসদৃশ্য ভেক্টর। যা তাদের এদেরও মান একই হতে পারে না পারে। মোটা কথা হচ্ছে
একই দিকে হলে সদৃশ্য ভেক্টর, একই দিকে অভিমুখ হলে, আর উল্টো দিকে অভিমুখ হলে মানে দুজন বিপরীতমুখী হলে তারা অসদৃশ্য ভেক্টর হবে। এটা ছিল আমাদের যে 5 নম্বর ডেফিনেশন। এবার 6 নম্বরে আসবো আমরা সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার, সমরেখ ভেক্টর বা বলা হয় কোলিনিয়ার ভেক্টর। এগুলো বইয়ে সব ডেফিনেশন আছে, জাস্ট আমি বুঝাচ্ছি, তাই আমরা বেশি ডেফিনেশনের দিকে লেখাচ্ছি না, বইয়ে সব দেখতে পাবে। সমরেখ ভেক্টর কাকে বলবে? যদি কোনো একটা ভেক্টরের একই বিন্দুতে মানে একটা সরলরেখায় যায়, ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, একদিকে একটা সরলরেখার মধ্যেই 3টে ভেক্টর রয়েছে, তাহলে এরাকে বলা হয় সমরেখ বা কোলিনিয়ার পয়েন্ট, যেমন আমরা পড়িনি সেই রকমই কোলিনিয়ার ভেক্টর। একটা রেখার মাধ্যমে 3টে ভেক্টর যাচ্ছে। অথবা যদি কোনো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলেও সেটা কিন্তু সমরেখা ভেক্টর বলা হবে। তাহলে আরেকটা ডেফিনেশন হচ্ছে যে কোনো দুটো ভেক্টর যদি তারা সমান্তরাল হয়, সমান্তরাল হলেও তারা সমরেখ হবে বা কোলিনিয়ার হবে। আর একই সরলরেখায় যদি একের বেশি ভেক্টর থাকে তারাও সেটা কোলিনিয়ার হবে। তাহলে এখানে এবিসি এই 3টে কোলিনিয়ার, এখানে এই দুটো কিন্তু এবিসিডি এরাও কোলিনিয়ার, কারণ এরা সমান্তরালে যাচ্ছে। তাহলে সমান্তরালে গেলেই সেটা কোলিনিয়ার, আর একই সরলরেখায় যদি 3টে ভেক্টর, 2 বা তার বেশি ভেক্টর থাকে সেটাও তারা কোলিনিয়ার হবে। এবার আমরা আসবো সমপ্রান্তিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। তার মানে 7 নম্বর হচ্ছে সমপ্রান্তিক ভেক্টর, বা এটাকে বলা হয় কোইনিস, টার্মটা বারবার বললাম, কোইনিশিয়াল, মনে রাখবে কোইনিশিয়াল ভেক্টর। সেটা কি? এদের প্রান্তিক বিন্দুটা সেম হবে। এদের প্রান্তিক বিন্দু যেমন এখানে একটা ভেক্টর গেল, এইদিকে একটা ভেক্টর গেল, এইদিকে একটা ভেক্টর গেল, এইদিকে আরও একটা ভেক্টর গেল, কিন্তু এদের প্রান্ত বিন্দু মানে যেখানে স্টার্টিং পয়েন্ট, তাদের স্টার্টিং পয়েন্টটা সেম। তাহলে বা একটা পয়েন্টে সেই ভেক্টরগুলো মিলিত হয়েছে, তাহলে সেটাকে বলা হবে সমপ্রান্তিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। তাহলে সমপ্রান্তিক ভেক্টর যাদের ইনিশিয়াল পয়েন্টটা সেম তাদেরকে বলা হয় সমপ্রান্তিক ভেক্টর। তাহলে একটা পয়েন্ট থেকেই 3টে ভেক্টর বের হয়েছে। দেখো একটা পয়েন্ট থেকে 3 দিকে 3টে ভেক্টর চলে গেছে। তার মানে এটা ধরো তোমার এখানে বাড়ি থেকে ধরো তুমি একদিকে গেছো, তোমার বাবা একদিকে গেছে, তোমার ভাই একদিকে গেছে, তাহলে সেই 3টে তোমাদের কিন্তু বাড়িটা সেম। তাহলে বাড়িটা সেম মানে তোমাদের সমপ্রান্তিক বিন্দু মানে সমপ্রান্তিক ভেক্টরটা সেম, মানে তোমরা 3 জনে এই সেম বাড়ি থেকে গিয়েছো, তাহলে সেটাকে বলা হবে সমপ্রান্তিক ভেক্টর। তাহলে এই ছিল আমাদের ডেফিনেশন। আর ডেফিনেশন নাই, এবার আমরা কিছু ইম্পর্টেন্ট সূত্র বা ফর্মুলা আছে সেগুলো ইউজ করে অঙ্ক আছে সেইগুলো শিখবো। এগুলো এই ডেফিনেশনগুলো জাস্ট দেখে রাখবে কোনটাকে কী বলে। আর এই ডেফিনেশন তোমাদের বারবার বলছি, ডেফিনেশন তোমাদের আসবে না, তোমাদের এখান থেকে অঙ্ক আসবে, অঙ্ক করার কাজে ডেফিনেশনগুলো লাগবে, তাই আমি ডেফিনেশনগুলো করে দিলাম। এবার কিছু ফর্মুলা রয়েছে সেগুলো আমরা দেখবো। চলো দেখো, এবার আমরা দেখবো ভেক্টর যোগের সূত্র। ভেক্টর যোগের দুটো সূত্র রয়েছে, একটা ত্রিভুজ সূত্র, একটা সামান্তরিক সূত্র। ত্রিভুজের মাধ্যমে একটা সূত্র আছে, সেম দুটো সূত্র সেম, একটা ত্রিভুজ দিয়ে ব্যাখ্যা করা যায়, একটা সামান্তরিক দিয়ে। তো পুরোপুরি আমরা ব্যাখ্যাতে যাবো না অতটা, আমরা জাস্ট একটা চিত্র এঁকে সেই ফর্মুলাটা জানবো, অত কিছু ব্যাখ্যা ট্যাখ্যা অত আসে না আমাদের। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এবি সমান আমরা পেলাম কত? এ ভেক্টর ধরলাম, এবি ভেক্টরটা, আর বিসি ভেক্টরটা আমরা ধরছি স্মল বি, তাহলে বিসি ভেক্টরটা হচ্ছে বি। তাহলে এই যে রেজাল্ট্যান্ট ভেক্টর এবির ভেক্টর অভিমুখ এইদিকে, বিসি ভেক্টর অভিমুখ এবি দিকে, তাহলে এর ভেক্টর সি এ ভেক্টর অভিমুখ এইদিকে হতো, কিন্তু এইদিকে না হয়ে এই রেজাল্ট্যান্ট ভেক্টরটা এদিকে হয়। এটাকে বলা হয় এই দুটো ভেক্টরের যোগফল, এ প্লাস বি। তাহলে আমাদের এই ত্রিভুজ সূত্র থেকে আসে এ সি মানে রেজাল্ট্যান্ট ভেক্টরটা এই দুটো সাম হয়ে যাবে, এবি প্লাস বিসি। তাহলে এসি কত? এসি হচ্ছে এ প্লাস বি, তাহলে এখানে এসি হয়ে যাবে এবি কত? এ প্লাস বি। এটাই ত্রিভুজ সূত্র বলছে। এটা কি কাজে লাগে সেটা পরবর্তীতে আমরা দেখবো। এবার একটা সামান্তরিকের চিত্র আঁকি, একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কর্ণ। তাহলে কর্ণ আঁকলাম, তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক নিলাম। তাহলে এখানে এ বিটা এ ভেক্টর নিলাম, বিসি ভেক্টরটাকে আমরা বি নিলাম, তাহলে এ বি। তাহলে এদের রেজাল্ট্যান্ট ভেক্টরটা কী হবে? এই ত্রিভুজের মতোই এটা হয়ে যাবে এ প্লাস বি। তার মানে এখান থেকে পাবো এ সি ইজিক্যাল টু এটা পেয়ে যাবো এ বি প্লাস বিসি। তার মানে এবি কত? এবির মান এ প্লাস বি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই ছিল আমাদের সামান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্র। তারা এখানে কিছু নাই, জাস্ট এখানে এই সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে, তাই এই দুটো যোগের সূত্র নিলাম। এবার কিছু ইম্পর্টেন্ট রুলস রয়েছে, সেই রুলসগুলো লিখবো। মানে ভেক্টর যোগ কি বলছে? ভেক্টর যোগ বিনিময় নিয়ম সিদ্ধ করে। 1 নম্বর বলছে ভেক্টর যোগ বিনিময় নিয়ম, তো তোমরা জানো ভেক্টর যোগ বিনিময় বা কমিউটেটিভ ল। ভেক্টর যোগ বিনিময় নিয়ম কি করে? সিদ্ধ
সিদ্ধ করে। বিনিময় নিয়ম কি, যদি a প্লাস বি হয় তার সেটা b প্লাস a আকারে লেখা যাবে। তাহলে বিনিময় নিয়ম হচ্ছে a প্লাস বি ইজ ইকাল টু বি প্লাস এ হবে, মানে 2 প্লাস 3 ইজ ইকাল টু 5 হলে 3 প্লাস 2 ইজ ইকাল টু 5 হবে। তাহলে এটা হচ্ছে বিনিময় নিয়ম। 2 নম্বর বলছে ভেক্টর যোগ কি নিয়ম সিদ্ধ করে, সংযোগ নিয়ম সিদ্ধ করে। এগুলো প্রুফ আছে না, তাই আমরা প্রুফ দেখাচ্ছি না। সংযোগ নিয়ম সিদ্ধ করে। সংযোগ নিয়মটা কি, এ একটা ভেক্টর, এর সঙ্গে যদি তিনটে ভেক্টর এ প্লাস বি প্লাস সি তিনটে ভেক্টর নিলাম, এদের যদি এই দুটো যোগ করি এবং এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সিটাকে যদি আগে যোগ করি তবুও এদের ভ্যালুটা সেম হবে, এটাকে বলা হয় বিনিময় নিয়ম। এবার 3 নম্বর কি বলছে, প্রারম্ভিক বিন্দু ও অন্তিম বিন্দু সমাপাতিত হলে ও এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে। প্রারম্ভিক বিন্দু মানে স্টার্টিং পয়েন্ট, প্রারম্ভিক বিন্দু ও অন্তিম বিন্দু, এটা কি ব্যাপারটা আমরা ছবি এঁকে দেখাবো। অন্তিম বিন্দু সমাপাতিত হলে, একই জায়গায় মিলিত হলে, সমাপাতিত হলে তিনটের যে যোগফল এ প্লাস বি প্লাস সি এটা 0 ভেক্টর হয়ে যাবে। কেমন, এখানে একটা বিন্দু নিলাম, এটা বলা হয় প্রারম্ভিক বিন্দু, মানে এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম, এদিকে গেলাম আবার এদিকে ফিরে এলাম, তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন করলো এ বি সি। এই ত্রিভুজটা দেখো, প্রথমে আমরা এদিকে গেলাম, তারপর এদিকে গেলাম, কিন্তু এখান থেকে আবার এদিকে যাইনি, এখান থেকে ঘুরে এই সাইডে চলে এসেছি। তাহলে এই যে এই ভেক্টর সি, এই ভেক্টর এ বি সি, তাহলে এই যে এই ভেক্টর তিনটা পেলাম, এদের যোগফল এ প্লাস বি প্লাস সি, এদের যোগফলটা হয়ে যায় 0 ভেক্টর। তার মানে প্রারম্ভিক বিন্দু যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখান থেকে আমরা যদি শেষ করে দিই, সেখানে এসে যদি স্টপ হয়ে যায়, তাহলে প্রারম্ভিক বিন্দু অন্তিম বিন্দু সমাপাতিত হলে, মানে এক জায়গায় মিশে গেলে তাদের যে ভেক্টর তিনটির যে যোগফল সেটা 0 হয়ে যায়। মানে তোমার যেমন ফিজিক্সে পড়োনি, তোমার যদি তুমি যদি এখানে কোনো একটা কাজ স্টার্ট করো, বা একটা কী বলে স্কুট না, এভাবে হাতে ধরে নিয়ে যায় ব্যাগে ভরে, ওই নামটা আমার মনে পড়ছে না, স্কুট না যাই, তো তোমার যদি বাড়ি থেকে বেরোলে দিয়ে কোনো বাজারে গেলে, বাজার থেকে আবার বাড়ি ফিরে এলে, তাহলে তোমার স্মরণ বলা হবে শূন্য, মানে তুমি কোনো কাজই করনি অথচ তুমি বাজার গিয়েছো। এটা ফিজিক্সে এই টাইপের আছে। তো সেরকমই এখানে বলছে প্রারম্ভিক সুটকেস, হ্যাঁ মনে পড়ছে, সুটকেস নিয়ে এইভাবে হাঁটো লম্বালম্বিভাবে, তাহলে তোমাকে ফিজিক্সে একটা পড়েছো, ক্লাস 11-এ আছে সম্ভবত, তো তোমার স্মরণটা বা তুমি কোনো কিছু কাজ করনি এরকমভাবে একটা ব্যাখ্যা রয়েছে। তাহলে অথবা তুমি যদি এখান থেকে ধরো বাজারে গেলে, বাজার থেকে বাড়ি এলে, তো সেম স্টার্টিং পয়েন্ট আর তোমার অন্তিম এন্ড পয়েন্ট সেম, তাই তুমি কোনো কাজই করনি বা তোমার স্মরণ শূন্য হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি বাস্তবে কাজ করেছো, কিন্তু ফিজিক্সের ভাষায় তুমি কাজ করনি। তুমি ওই রকমই এখানে যদি তোমার প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দু যদি সেম হয়ে যায়, তাহলে এই যে ভেক্টর তিনটির যোগফল সেটা সবসময় সমাপাতিত হয় বা সেম হয়ে যায়, তাহলে সেটা সবসময় শূন্যর সঙ্গে সমান হবে। এটাই ছিল আমাদের। এবার আমরা আসবো অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, সেটা কি ব্যাপারটা সেটা বুঝাবো, চলো। তাহলে এবার আমরা কি আসি অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর কি, একটা ত্রিভুজ নিলাম ধরো ও পি কিউ, ওপির ডিরেকশন এদিকে আর ও কিউ ডিরেকশন এদিকে, তাহলে এটাকে নিলাম এ, এটাকে নিলাম বি, তাহলে এই যে পি কিউটা আমরা পাবো বি মাইনাস এ, এটা পাবো। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজ সূত্র অনুযায়ী কী লিখতে পারবো, ও কিউ সমান ওপি প্লাস পি কিউ, এটা লিখতে পারবো ত্রিভুজ সূত্র অনুযায়ী ওপি প্লাস পি কিউ ইজ ইকাল টু ও কিউ, এটা লিখতে পারবো না ত্রিভুজ সূত্র অনুযায়ী। ওপি আর পি কিউ, এই যে এই লাইনটা, এটা সমান ও কি লিখতে পারবো, ত্রিভুজ সূত্র আগে পড়ালাম, তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা লিখতে পারছি। এবার আমরা এখান থেকে আমরা পি কিউ এর ভ্যালুটা বার করবো, তাহলে পি কিউ কত হবে, পি কিউ হয়ে যাবে ও কিউ মাইনাস ওপি। এবার ও কিউ কত, ও কিউ হচ্ছে বি, আর ওপি কত, ওপি হচ্ছে এ, তাহলে বি মাইনাস এ, তাহলে পি কিউটা আমরা পেয়ে গেলাম বি মাইনাস এ। তাহলে কোনো একটা ভেক্টরের পজিশন ভেক্টর মানে পি কিউ, এটার মানে কি, মানে হচ্ছে কিউ ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস, এটাকে বলা হয় ওপি, এগুলো এ বি এগুলো অবস্থান ভেক্টর। তাহলে পি কিউ, এই বিটা কি, বিটা হচ্ছে কিউ এর অবস্থান ভেক্টর, তার মানে কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর, মানে লাস্ট থেকে শেষ থেকে শুরু, মানে সেকেন্ডটা আগে হবে, ফার্স্টেরটা পরে হবে, তাহলে পি এর অবস্থান ভেক্টর।
পি এর অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরের আমরা ফর্মুলা জানলাম। কোনো একটা ধরো এখানে লিখেছে সিডি, সিডির অবস্থান ভেক্টর কী হবে, বি এর অবস্থান ভেক্টর মাইনাস সি এর অবস্থান ভেক্টর, অনুরূপ পি কিউ এর অবস্থান ভেক্টর। প্রথমে হবে কিউ এর অবস্থান ভেক্টর, তারপরে পি এর অবস্থান। এটা কোথায় পেলাম, ত্রিভুজ সূত্র অনুযায়ী পেলাম, তাই আমরা ত্রিভুজ সূত্রটা খুব ইম্পর্টেন্ট। এবার কিছু আরেকটা থিওরেম আছে, সেটা কি বলছে এখানে দেখি। এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম, এটা আমাদের অঙ্ক আছে, এটার প্রুফ আমরা করাচ্ছি না এখানে, প্রুফটা তোমরা বইয়ে দেখে নিবে, আমি জাস্ট ফর্মুলাটা লেখাবো। যে মনে করি দুটো বিন্দু পি ও কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি এবং আর বিন্দু পি কিউকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখানে দুটোভাবে বিভক্ত করবে, একটা অন্তর্বিভক্ত একটা বহির্বিভক্ত। এখানে বলেছে অন্তর্বিভক্ত করে, তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর লিখো। তাহলে একটা বিন্দু নিলাম, ধরো পি আর কিউ একটা বিন্দু, তাহলে এই বিন্দুটা এইভাবে নিলাম, ও একটা ভেক্টর নিলাম, বা এইভাবে ছবিটা আমরা এখানে এঁকেছি। এটা কি, এটা পি, এটা কিউ, আর এখানে এই ভেক্টরটা হচ্ছে এটা সি ভেক্টর, এটা আর বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে সি, আর পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি। তাহলে এখানে আর বিন্দুর অবস্থান ভেক্টরটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে একটা ফর্মুলা এটার প্রুফটা বইয়ে দেখবে। সেই সি ভেক্টরটা আমরা রেজাল্টটা একবারে লিখে নিচ্ছি। সি ভেক্টরটা হবে এম, প্রথমটা থেকে দূরেরটা এম ইন্টু বি, তাহলে এম হয়ে যাবে বি প্লাস এন এ বাই 2, এটা আমাদের ফর্মুলা আসবে। 2 মানে m প্লাস এন, সরি 2 না m প্লাস এন। তাহলে m/n অনুপাতে হলে প্রথমটার সঙ্গে দূরেরটা মানে m এর সঙ্গে b এবং দ্বিতীয়টার সঙ্গে কাছেরটা n এর সঙ্গে a বাই m প্লাস n। এটা আমাদের যদি অন্তর্বিভক্ত করে, আর বহির্বিভক্ত যদি করে এটা অন্তর্বিভক্ত। এটার প্রুফটা আমরা দেখাচ্ছি না, এটা প্রুফটা তোমার বইয়ে দেখে নেবে, এটা প্রুফ আসে না, তাই আমরা বহির্বিভক্ত যদি করে তাহলে সি ভেক্টরটা তখন এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, mb মাইনাস এন এ বাই m মাইনাস এন। আর যদি m/n, যদি m আর n সমান হয়ে যায়, m = যদি n হয়ে যায়, তখন সি ভেক্টরটা হয়ে যাবে a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2। কারণ m আর n সমান, তাহলে এখানে m আর m যদি বসাও তাহলে এখানে m কমন আসবে, m হয়ে যাবে a প্লাস বি, আর নিচে হয়ে যাবে 2m, তাহলে m কাটবে, তাহলে 2 হয়ে যাবে, তাহলে a প্লাস বি বাই 2। এটা চলে আসবে সি ভেক্টরটা যখন m আর n মানে সমান অনুপাতে যখন বিভক্ত করবে, তখন এটা a প্লাস বি বাই 2, সমান অনুপাতে অন্তর্বিভক্ত করলে a প্লাস বি বাই 2। তাহলে এটা ছিল, এটা খুব ইম্পর্টেন্ট, অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত m/n অনুপাতে। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে আসবো, সেটা কি দিক কোসাইন ও দিক অনুপাত। সেই ব্যাপারটা আমরা একটু শিখে নিই, সেটার একটা স্পেশাল চ্যাপ্টার রয়েছে, সেখানেও পড়াবো। আর এখানে একটু ধারণা হয়তো কোনো জায়গায় অঙ্কতে কাজে লাগবে, তাই একটু হালকাভাবে ধারণা দিচ্ছি। আর সেটা তোমরা একটা নতুন মানে টোটাল একটা চ্যাপ্টার রয়েছে, আমরা দেখালাম অলরেডি 3টে চ্যাপ্টার রয়েছে, দিক কোসাইন এবং দিক অনুপাত, সেখানে আরও ভালোভাবে পড়বো। তো একটু হালকা ধারণাটা নিয়ে নিই, দিক কোসাইনের দিক অনুপাত মানে অনুশীলনী কোশ্চেন আসতে পারে, তাই সেটা একটু হালকা ধারণা আমরা নিয়ে নিই। চলো, তো এখানে অল্পভাবে বলে দিচ্ছি সেটা কি। দিক কোসাইন হচ্ছে এই যে একটা 3D, এখানে 3D ভালোভাবে সেটা ছবিটা আঁকা যায় না, তাও আমি চেষ্টা করলাম। এই আলফা এক্স, এখান থেকে এইটুকুটা এই আলফা কোণ, এই বিটা এই গামা, এই আলফা বিটা গামার সঙ্গে যদি কস লাগায়, তাহলে কস আলফা কস বিটা কস গামা, এই যে এই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় দিক কোসাইন। এখানে আলফা একটা অ্যাঙ্গেল, বিটা অ্যাঙ্গেল, গামা অ্যাঙ্গেল, পি হচ্ছে পজিশন ভেক্টর। এই ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো করছে তার সঙ্গে যদি কসটা মাল্টিপ্লাই করি, মানে কসটা লাগিয়ে দিই, তাহলে কস আলফা কস বিটা কস গামা, এদেরকে বলা হয় দিক কোসাইন। এছাড়াও এদেরকে আমরা এল এম এন দিয়ে ডিনোট করি। এদের অনেক রেজাল্ট রয়েছে, সেটা আমরা থার্ড নম্বর চ্যাপ্টারে পড়বো। এছাড়াও আমরা এখানে এদেরকে যদি কস আলফা সমান যদি এল পাই, আর কস বিটা এদের সঙ্গে দিক অনুপাতের একটা রেজাল্ট রয়েছে, সেটা আমরা দেখে নিই। কস বিটা সমান যদি এম, আর কস গামা সমান আমরা এন পেলাম। এবার আমরা জানি কস আলফা মানে কত, এই রেজাল্টেন্ট ভেক্টরটাকে আমরা আর দিয়ে ডিনোট করব। এটা এই যে ও, এখানে যদি ও নিই, ওপি সমান আমরা আর দিয়ে ডিনোট করব, আর ভেক্টর। তাহলে এই যে আর ভেক্টর, এই রেজাল্টেন্ট ভেক্টরের এখান থেকে একটা লম্ব আঁকতে হবে, এখান থেকে একটা লম্ব, এই ইসের লম্ব, আর এই ইসের লম্ব, এখানে লম্বটা বোঝা যাচ্ছে না কিন্তু একটা লম্ব, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর এই যে এই এক্স অ্যাক্সিসের ওপর পি বিন্দুর সাপেক্ষে একটা লম্ব আঁকলাম, সেই লম্বটা এখানে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, যেহেতু এটা 3Dতে, তোমরা একটু গুগল সার্চে দেখে নিতে পারবে, এটা 90 ডিগ্রি হবে। এইভাবে যদি লম্ব আঁকি তাহলে কস আলফা হয়ে যাবে, কস আলফা মানে হয়ে যাবে এক্স বাই আর কেন কস আলফা আমরা জানি, আরটা হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে
লম্ব অতিভুজ আর এক্সটা হচ্ছে এটা, এখান থেকে এইটুকুটা এটা ভূমি, তাহলে কস আলফা মানে কস থিটা সমান কি জানি ভূমি বাই অতিভুজ, তাই জন্য এটা এক্স বাই আর। অনুরূপভাবে কস বিটার ক্ষেত্রে এখানে ভূমি হয়ে যাচ্ছে ওয়াই অ্যাক্সিসের জন্য এটা ভূমিটা ওয়াই হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ওয়াই বাই আর কস গামার ক্ষেত্রে এটা হয়ে যাবে জেড বাই আর, তাহলে এটা হয়ে যাবে জেড বাই আর। তাহলে এটা হলো এবার এল সমান, এখান থেকে কস আলফা সমান এল ধরেছি, এল সমান এক্স আর, এখান থেকে কস বিটা আমরা কি ধরেছি এম সমান ওয়াই আর গামা কি ধরেছি এন সমান জেড বাই আর। এখান থেকে আমরা এক্স সমান কি পাবো এল আর, এক্স সমান পেয়ে যাবো এল আর, ওয়াই সমান পেয়ে যাবো এম আর জেড সমান পেয়ে যাবো এন আর। এটা আমরা পাই এখান থেকে। আর এখানে ও আর এই যে ডিস্টেন্সটা ওপি সমান আর, এই আর এর ভ্যালুটা আমরা যদি বার করি তাহলে এই আর এর ভ্যালুটা ওপি ডিস্টেন্সটা কত হবে আমরা জানি, কোনো একটা মূল বিন্দু থেকে ডিস্টেন্সের ফর্মুলা কি √0 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস ওয়াই, এটা ক্লাস 11 তো পড়েছি আমরা, 0 মাইনাস জেড তার স্কোয়ার। মূল বিন্দু মানে কোনো দুটো 0 বিন্দু থেকে কার ডিস্টেন্স এক্স ওয়াই জেড, 0 বিন্দু এখানে 3টে আছে, তাহলে এটা 3Dতে রয়েছে 0 0 0, তাহলে এদের ডিস্টেন্সটা ফর্মুলাটা এটা হয়ে যায়। তার মানে এখান থেকে পেয়ে যাবো √x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা পাচ্ছি আমরা। তাহলে মড ওপি মানে কত, ওপি মানে হচ্ছে এখান থেকে, এবার এর মডুলাস যদি নিই তাহলে এর মডুলাস নিলে ওপি, এটাকে বলা হয় মড আর, এটা সমান হয়ে যায় মড আর। তাহলে কোনো একটা ভেক্টর যদি এক্স ওয়াই জেড একটা ভেক্টর দেখি তাহলে আর যদি সমান হয়, বা ভেক্টরকে আরেকটাভাবে ডিনোট করা হয় সেটা আমরা বলিনি, সেটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ আকারে। এর মডুলাসটা সবসময় হয়ে যায় √x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে এক্স আই ক্যাপগুলো উঠে যায়। এটা কী করে হয় এগুলো পরবর্তী হায়ার লেভেলে স্টাডিজে পড়বে, একটা প্রোডাক্ট করতে হয় সেইভাবে উঠে যায়। তাহলে x² হয়ে যায় y² z², এটাকে বলা হয় মডুলাস। তাহলে এই যে এখানে √x² প্লাস z², এটা মড অফ আর পেলাম, মড অফ আর সমান √r হলো। তাহলে যদি আর² নিই, এখান থেকে যদি r² পাই তাহলে r² হয়ে যাবে x² প্লাস y² প্লাস z², এটা হয়ে যাবে r²। তাহলে r² সমান এখান থেকে এটা পাবো x² প্লাস y² প্লাস z²। তাহলে এখানে যদি x এর ভ্যালুটা পেয়ে যাবো l ইন্টু আর, তাহলে l ইন্টু আর মানে এই ভ্যালুটা বসালে এটা আমরা এটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে যদি আমরা এল এর মান বের করি, এলটা কি, এলটা হচ্ছে দিক কোসাইন, তাহলে এল সমান হয়ে যাবে এক্স বাই আর। তাহলে এক্স বাই আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে √x² প্লাস y² প্লাস z² প্লাস মাইনাস হবে, তাহলে এখানে প্লাস হতে পারে মাইনাস নিতে পারি, প্লাস মাইনাস, যেহেতু এখানে রুট আছে এটা প্লাস মাইনাস হবে। তাহলে এখানে যদি এম বের করতে পারে তাহলে ওয়াই বাই আর, এখানেও এখান থেকে যদি জেড বের করি তাহলে জেড হয়ে যাবে এন বাই আর, আর এর মানটা হচ্ছে √x² প্লাস y²। আরেকটা মনে রাখবে, তাহলে এখান থেকে এল এম এন মানে দিক কোসাইনগুলো পেলাম। আরেকটা মনে রাখবে যে দিক কোসাইনগুলোর স্কোয়ারের যোগফল l² প্লাস m² প্লাস n², এটা অন হয়ে যায়। কেন, এখানে r² সমান কত পেয়েছিলাম, r² সমান এটা 1 কেন হয় আমরা এখানে লিখছি l² প্লাস m² প্লাস n² সমান 1, এটা কেন হয় আমরা এখানে r² সমান কত পেয়েছিলাম, r² সমান পেয়েছিলাম x² প্লাস y² প্লাস z²। এবার আমরা x এর মান এখানে বসাবো l², এটা হয়ে যাবে l² r², এটা হয়ে যাবে y² r², সরি m² y এর মান কত m², my মানে এখানে এর স্কোয়ার করলে কত হবে m² r², আর জেড মানে n² r²। তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে r² কমন নিলে l² প্লাস m² প্লাস n², আর এটা r², এই r² কাটলে সেটা হয়ে যাবে l² প্লাস m² প্লাস n² সমান 1 হয়ে যাবে। তাহলে এটা মনে রাখবে, দিক কোসাইনের অনুপাতগুলো হয়ে যায়, মানে দিক কোসাইনেরগুলো যদি cos আলফা সমান l, তাহলে এই যে দিক কোসাইনের স্কোয়ারের যোগফল এটা হয়ে যায় 1। তাহলে এটা আর দিক অনুপাত আর দিক কোসাইন আর আমরা ভালোভাবে আরও স্পেশালিভাবে পড়াবো ক্লাস 3 নম্বর চ্যাপ্টারে। তো এখন যদি মোটামুটি বুঝতে না পারো তো সেখানে তোমরা এই রেজাল্টটা মনে রাখবে l² প্লাস m² প্লাস n² সমান 1, আর এখানে এটা মনে রাখবে এল মানে দিক কোসাইন সমান x বাই আর, আরটা কি √x² প্লাস y² প্লাস z², যেটা ওপি ডিস্টেন্সটা সেটা হচ্ছে আর, এটা মনে রাখবে, তাহলে হবে নেক্সট চ্যাপ্টারে সেটা ভালোভাবে পড়াবো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাক, আজকে ফুল কনসেপ্টটা পড়ে দিলাম, নেক্সটে আমরা পড়াবো অনুশীলনী কোশ্চেনগুলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।